দর্শক, সময় টেলিভিশনে আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি তানভীর হাসান। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে বাংলাদেশের এক তরুণ মিসাইল বানিয়েছেন এবং তার অনেক উদ্ভাবনীয় কথা হচ্ছে। আসলে তিনি কি আবিষ্কার করেছেন, কি নিয়ে কাজ করছেন, সেই বিষয়গুলো তুলে ধরতে চাই। সেই তরুণকে আমরা আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। তার নামটা হচ্ছে মীর মোহাম্মদ ফারাবী হাসান পায়েল। আজকে তার সঙ্গে কথা বলবো, আশা করি ভালো লাগবে। তারপর পায়েল, কি অবস্থা, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। শুরুতে একটু কথা বলতে চাই যে এই যে এখানে যে ভিডিওগুলো চলছে, সেই আবিষ্কারটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে আপনি মিসাইল বানিয়েছেন, রকেট বানিয়েছেন বা অনেক ধরনের সামরিক বিষয় নিয়ে কাজ করছেন, উদ্ভাবনার কাজ করছেন। আসলে বিষয়গুলো কি, আপনি কি নিয়ে কাজ করছেন একটু উল্লেখ করুন। বেসিক্যালি আমি রোবোটিক্স নিয়ে কাজ করি অ্যান্ড সাম্প্রতিক সময় আমি রকেট সায়েন্স নিয়ে একটু কাজ করতেছিলাম। তো এর মাঝে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে। আসলে একজাক্ট এটা মিসাইল না, এটা হচ্ছে আনগাইডেড একটা রকেট, যা আমি শুধুমাত্র এটা টেস্ট লঞ্চ করা হয়েছে। মানে এটার যে ফ্লাইট স্টেবিলিটি, মানে ডেটাগুলো নেওয়ার জন্য ওটা আমি লঞ্চ করেছি পরীক্ষামূলকভাবে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমি একটু জানতে চাই যে ধরেন রকেট বলতে তো আমরা সেই রকেটটা তো বুঝি যেটা চাঁদের দেশে যায়, তাই না? সো আবার মিসাইল বলতে যে আমরা এখন তো ইরানে যুদ্ধ চলছে, দেখতে পাচ্ছি যে মিসাইল হামলা করছে। সো দুইটার মধ্যে তো অনেক ধরনের তফাৎ। এই রকেট যেটাকে আপনি বলছেন, এটার আসলে কাজটা কি? আসলে রকেটের কাজও কিন্তু মিসাইল, দুইটাই কিন্তু একই। এখন মিসাইল হচ্ছে যে এখানে আপনার গাইডেন্স সিস্টেম থাকবে, মানে নেভিগেশন সিস্টেমগুলো থাকবে। আর রকেট হচ্ছে তা থাকে না, এটা হচ্ছে একটা নির্দিষ্ট পথে আর কি এটা অতিক্রম করে আর কি। এটা আমরা হয়তো এটা মহাকাশেও আমরা পাঠাতে পারি বা এটা আমরা সামরিক ক্ষেত্রেও ব্যবহার করতে পারি আর কি। এখন এটা হচ্ছে আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব এটা তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আপনি যে এই রকেট বা মিসাইলগুলো বানাচ্ছেন, এটা আসলে কোন ক্ষেত্রের জন্য বানাচ্ছেন বা এইটার বিশেষত্বটা কি? প্রথমত আমার এটা হচ্ছে একদমই বেসিক লেভেলের একটা স্টেজে আছি আমি, যা অন্যান্য দেশে এটা হাই স্কুল লেভেলে করে থাকি। আর আমি এটা শুরু করছি এখন। এটার কাজ যদি বলি, এটা দিয়ে আমি যে উদ্দেশ্য তৈরি করছি এটা হচ্ছে আমরা বিভিন্ন যে আকাশের যে ইয়াটা, মানে বায়ুমণ্ডলের যে তাপমাত্রা, তারপর আবার বিভিন্ন ডেটাগুলো নেওয়ার জন্য আর কি। আর চাইলে আমরা এটাকে ফিউচারে এটাকে মিসাইলে আমরা রূপান্তর করতে পারি, মানে সামরিক ক্ষেত্রগুলোতে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। আচ্ছা, সেটাই। তো আমি একটু জানতে চাই যে আপনি এই যে প্রযুক্তিটা আয়ত্ত করলেন কিভাবে? কিভাবে আসলে এর সঙ্গে যুক্ত হলেন, যদি আপনার বিষয় একটু আমাদেরকে ক্লিয়ার করেন। বেসিক্যালি প্রতিটা মানুষেরই একটা শখ থাকে, কারো ক্রিকেট খেলা, কারো ফুটবল খেলা, বা অন্যান্য কিছু থাকে। ঠিক তেমনিও আমারও একদম ছোটবেলা থেকে আমি টেকের প্রতি একটু অনেকভাবে আসক্তি ছিলাম, একেবারে আসক্তি মানে টেকনোলজির প্রতি। তো ছোটবেলা থেকে আমি ছোটখাটো প্রজেক্ট নিয়ে কাজ করতাম। হ্যাঁ, আমার একজন টিচার আমাকে বললো যে পায়েল, তুমি যদি প্রোগ্রামিং জানো তাহলে তুমি এগুলাকে মানে স্বয়ংক্রিয় করতে পারবা, অটোমেটিক করতে পারবা। তখন বললাম যে প্রোগ্রামিং জিনিসটা কি। তো মানে তখন থেকে মানে সেটা মেবি ক্লাস 6-7 হবে। তো ওই সময়ে আমি প্রোগ্রামিং নিয়ে একটু ঘাটাঘাটি করি। তো মানে প্রোগ্রাম শেখাটা শুরু করি আর কি। ধ্যান আস্তে আস্তে আমি 2020 সাল থেকে পুরো দমে আমি রোবোটিক্সের সাথে যুক্ত হয়ে যাই আর কি। আচ্ছা তো আস্তে আস্তে ছোট থেকে বড় প্রজেক্টের দিকে ধাবিত হয়ে। আচ্ছা, বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছেন। কিসে পড়াশোনা করছেন কিছু এখন আপনি? আমি হচ্ছে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বর্তমানে 7ম সেমিস্টারে আছি। আমার ইনস্টিটিউট নেম হচ্ছে সাইক ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি। আচ্ছা, আমি এখন পর্যন্ত আসলে আপনি কি উদ্ভাবন করেছেন সে বিষয়টা জানতে চাই। যেমন যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে রকেট, যেটাকে চাইলে বলছেন যে মিসাইলে রূপান্তর করা সম্ভব। এর বাইরে আপনি আসলে কি আবিষ্কার করছেন বা কি প্রযুক্তি নিয়ে কাজ করছেন? বেসিক্যালি হচ্ছে যে আমার রোবোটিক্সের মধ্যে অনেক ধরনের প্রজেক্ট আছে, বিশেষ করে রোবোটিক হ্যান্ড, যেটা আমরা অলরেডি অনেকগুলাই আমরা মার্কেটে লঞ্চ করেছি। অ্যান্ড সামনে এটার আরও মানে বিশাল একটা প্রসার আছে আশা করি। আর এছাড়াও আমি বিভিন্ন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার প্রজেক্টগুলা বিল্ড করে থাকি আর কি। তো ওইখান থেকে যে সকল প্রফিট আসে ওগুলা দিয়ে আমি আমার রিসার্চের কার্যক্রমটা চালাই আর কি। অ্যান্ড রিসেন্টলি এছাড়াও আমি এই যে ড্রোন, এয়ার কম্প্যাক্ট ড্রোন অ্যান্ড মিলিটারি ড্রোন নিয়েও কাজ করতেছি, এগ্রিকালচারাল ড্রোন নিয়েও কাজ করতেছি। আর রিসেন্টলি হচ্ছে যে আমি রকেট সায়েন্স নিয়ে কাজ করতেছি আর কি, যেটা হচ্ছে আমি একদম এখন বেসিক লেভেলে আছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি ধারাবাহিকভাবে যাই। ধরুন যেহেতু এই যে মিসাইল বা রকেট নিয়ে তো বারবার কথা হচ্ছে, এটাই খুব বেশি ভাইরাল হয়ে গেছে রিসেন্টলি দেখলাম।
এই যেগুলো বানাচ্ছেন এগুলোর কার্যকারিতা কেমন হতে পারে, এগুলো খরচ কেমন, বা এই যে এগুলো বানাতে যে উপাদানগুলো প্রয়োজন হয় সেগুলো আসলে আপনি কিভাবে সংগ্রহ করছেন? খরচ বেসিক্যালি একটার পিছনে আমার 6 থেকে 7 হাজার টাকার মতো খরচ হয়। একটা বানাতে আপনার হ্যাঁ। খরচ হচ্ছে, আচ্ছা। আর এটার রেঞ্জ হচ্ছে আমি প্রাথমিকভাবে যেটা মানে প্রথম যে ফ্লাইটটা দিয়েছি সেটা আমি পেয়েছি 50 মিটার, অ্যান্ড সেকেন্ড যেটা আমি ফ্লাইট দিয়েছি সেটা হচ্ছে 1.5 কিলোমিটার পর্যন্ত, মানে 1500 মিটার, যা আমি প্রজেক্টাইল মোশনে লঞ্চ করেছি আর কি। আচ্ছা, মানে হচ্ছে আপনি এখন যেগুলো বানাচ্ছেন এটা ছোট, একদম জাস্ট 1.5 কিলোমিটার পর্যন্ত যাচ্ছে, কিন্তু পর্যাপ্ত ইকুইপমেন্ট দিলে সেগুলো আসলে আরো উন্নত শক্তিশালী হবে নাকি? এখনো এটা করা সম্ভব। এখন আমি তা করতেছি না, কারণ বাংলাদেশে অনেক আইনি জটিলতা আছে। আমাকে ফ্লাইটের পারমিশন নেওয়া লাগবে, বাংলাদেশ এভিয়েশনের অনুমতি নেওয়া লাগবে, আর এছাড়াও এখানে যে সকল কেমিক্যালগুলো আমি ইউজ করি ওটারও একটা প্রপার পারমিশন লাগবে আমাকে ব্যবহার করার। তো আমি ওই চেষ্টায় আছি যে আমার পারমিশনগুলো পাওয়ার আর কি। না, এখন যেটা হচ্ছে যে আমি এগুলো নিয়ে কথা বলতাম যে ধরুন পারমিশনটা ব্যাপার আছে, এখন উদ্ভাবনের ক্ষেত্রে তো আসলে যেহেতু আপনি চেষ্টা করছেন, তো এটা যেহেতু একটু সামরিক একটা ব্যাপার হয়ে গেছে, তো আপনাকে অবশ্যই অনুমতি লাগবে। তো অনুমতি ছাড়াও তো আপনি করছেন এটা, এগুলো আসলে কোন জায়গায় আপনি উৎক্ষেপণ করছেন? আপনার সমস্যা হচ্ছে না যে যেখানে গিয়ে পড়ছে সেখানে কোনো ধ্বংসাত্মক কিছু হচ্ছে নাকি আবার? না না, এখানে এখনো বিস্ফোরক জাতীয় কোনো কিছু অ্যাড করা হয় নাই। আচ্ছা। আর এটা হচ্ছে শর্ট রেঞ্জের। এটা আমি সাধারণত উত্তরাতে করেছি। জাস্ট একটা ফ্লাইট হচ্ছে উত্তরাতে, বাট আমি ভাবি না যে এটা 1.5 কিলোমিটার চলে যাবে। আচ্ছা। আনফরচুনেটলি এটা মানে আমার যে রেজাল্ট পাওয়ার কথা ছিল ওটার থেকে এটা বেশি চলে বেশি গেছে। বেশি আপনি কার্যকারিতা পেয়েছেন। তো এখন পরবর্তীতে যে সকল ফ্লাইট আমি দিয়েছি সেগুলো হচ্ছে ঢাকার বাইরে, এটা দ্বীপের মধ্যে আর কি। ওই জায়গাগুলোতে এখন আমার ফ্লাইট টেস্ট চলতেছে। আচ্ছা, এই যে যাচ্ছে না, আমি যদি প্রচন্ড ধোঁয়া শক্তি উৎপাদন করছে, হ্যাঁ যাচ্ছে, এইটা আসলে কিভাবে কাজ করে? কারণ এখন হচ্ছে কি, যেহেতু ইরানের সঙ্গে তো যুদ্ধ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, এবং ইরান কিন্তু ওয়ান কাইন্ড অফ এই রকেট বা মিসাইল দিয়েই কিন্তু তার প্রতিরক্ষাটার চেষ্টা করছে আর কি। তো সেক্ষেত্রে মানুষের কিন্তু এখন এই মিসাইল সম্পর্কে আসলে আগ্রহ অনেক বেড়ে গেছে। আমাদেরকে কি একটু বিস্তারিত বলা যায়? আসলে মিসাইল বা রকেটের কথা যদি বলি, এখানে ইঞ্জিনের উপর অনেক কিছু ডিপেন্ড করে, মানে অনেক ধরনের ইঞ্জিন থাকে আর কি। যেমন একটা সলিড ফুয়েল ইঞ্জিন থাকে, আবার লিকুইড ইঞ্জিন থাকে, আবার হচ্ছে হাইব্রিড ইঞ্জিন থাকে। সো আমারটা হচ্ছে যে সলিড ফুয়েল, যেটাতে অক্সিডাইজার এবং জ্বালানি মিক্স করে তৈরি করা হয় আর কি। হ্যাঁ, আচ্ছা। আর এই যে আমরা যে দেখি না যে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আক্রমণটা হচ্ছে, একটা নির্দিষ্ট বিল্ডিং এ যেখানে মানুষ আছে, বা একটা সামরিক ঘাঁটিতে গিয়ে অন্য কোথাও পড়ছে না সেখানে গিয়ে আঘাত হানছে, এই বিষয়গুলো আসলে কিভাবে কাজ করে? এটি হচ্ছে সম্পূর্ণ গাইডেন্স সিস্টেমের উপর, মানে নেভিগেশন সিস্টেমের উপর আর কি। এটা অনেকভাবে হয়ে থাকে, বিশেষ করে অনেক মিসাইল আছে যে এয়ার টু এয়ার, তারপর সারফেস টু এয়ার, আবার সারফেস টু সারফেস, অনেক ধরনের হয়ে থাকে। এক্ষেত্রে যদি সারফেস টু এয়ারের কথা বলি, এক্ষেত্রে আমার যে মিসাইলের যে রাডার সিস্টেম ওটাকে কাজে লাগানো হয় আর কি। আর অনেক শেষে টাপ ডিটেক্টরের মাধ্যমেও এটা করে থাকে। আবার সারফেস টু সারফেস করতে গেলে এক্ষেত্রে হচ্ছে যে আপনার হয়তো এটা জিপিএস এর কোঅর্ডিনেট অনুযায়ী কাজ করে আর কি। আচ্ছা, তো এই এখন আপনি যে এই মিসাইল বা রকেট নিয়ে কাজ করছেন, আহ, এখন তো মানুষ অনেক জেনে গেছে, সোশ্যাল মিডিয়া দেখলাম তো প্রচুর ভাইরাল হয়ে গেছে যে আপনি মিসাইল বানিয়ে ফেলেছেন, হ্যাঁ, বা এমন কিছু একটা, এটাকে অনেক কোনো সমস্যায় ভুগছেন কিনা, বা এটাকে নিয়ে ভবিষ্যতে আরো কাজ করতে চাচ্ছেন কিনা, কিভাবে কি করা যায়, আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? না, এক্স্যাক্টলি এটা কোনো মিসাইল না, এটা হচ্ছে আমার আনগাইডেড রকেট। আর এটার সমস্যার কথা যদি বলি, এক্ষেত্রে ওই যে ক্ষেপণাস্ত্রটা শব্দটা উল্লেখ করাতে বিভিন্ন আইনি জটিলতায় পড়ার সম্মুখীন হওয়ার আচ্ছা, হচ্ছেন, মানে হচ্ছে এটা কি। মানে অনেকে প্রচার করেছে যে আপনি ক্ষেপণাস্ত্র বানিয়েছেন, কিন্তু বিষয়টা তেমন না। আচ্ছা, কিন্তু আমি একটা বিষয়টা ক্লিয়ার হই, ধরুন আপনি যখন পরীক্ষামূলক উৎক্ষেপণ করছেন তখন তো এখানে আর গোলা বারুদ বা এমন কিছু ব্যবহার করা হচ্ছে না যেটা আসলে মানুষের দুর্ভোগ বা কোনো বিস্ফোরণের কারণে সমস্যা হতে পারে, তাই তো? এটা জাস্ট পরীক্ষামূলক উৎক্ষেপণ। কিন্তু যদি আপনি সফল হন তখন তো চাইলে গোলা বারুদ ব্যবহার করে এগুলোকে আমরা দেশের জন্য কাজে লাগাতে পারি নাকি? হ্যাঁ, অবশ্যই। এক্ষেত্রে যদি আমাদের সামরিক বাহিনীরা যদি তা চায় বা বাংলাদেশ সরকার যদি তা চায়, তা সম্ভব অবশ্যই। সম্ভব। হ্যাঁ, আমরা একটু রকেট বা এই কি বলে এটাকে, ক্ষেপণাস্ত্র যেটাই প্রচার হয়েছে কিনা সেখান থেকে ব্যাক করে আসলাম যে আপনি কমব্যাট ড্রোনও বানিয়েছেন। হ্যাঁ, ওগুলো নিয়ে একটু জানতে চাই, কি কি মানে আরো যেগুলো বানিয়েছেন সেগুলো যদি একটু বলতেন যে এগুলো নিয়ে আমি এর কাজ মধ্যে করছি। হচ্ছে আমার ইউবি ড্রোন আছে, এয়ার কমব্যাট ড্রোন আছে, যেটা হচ্ছে যে আমার মানে ড্রোন থেকে আমরা শুট করতে পারবো আর কি। একটা
নির্দিষ্ট পরিমাণে পেলোড নিয়ে এটা উঠতে পারে। এটা সাধারণত আমি তৈরি করেছি যে দুর্গম এরিয়াগুলোতে আমাদের মানে মিশন পরিচালনার জন্য। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাহাড়ি এলাকাতে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম হয়ে থাকে। তো এক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে আমাদের যে ডিফেন্সের বাহিনীরা ওদের সাথে যদি আপনার সংঘর্ষে জড়ায়, মানে দেখা যাচ্ছে যে ওরাও আহত হচ্ছে। তো এক্ষেত্রে যদি গ্রাউন্ডে থেকে যদি আমাদের এই ড্রোনের মাধ্যমে যদি আমরা ওখানে অ্যাটাক করতে পারি, তো এক্ষেত্রে যেমন আমাদের পাহাড়ে চোরাচালান বিভিন্ন অবৈধ কার্যকলাপগুলো বন্ধ হয়ে যাবে, আর অন্যদিকে আমাদের সামরিক বাহিনীগুলোও সেফ থাকবে আর কি। এবং তাদের সক্ষমতাটা আরো হ্যাঁ, বৃদ্ধি পাবে। এছাড়াও এটা নজরদারির জন্য উপযুক্ত আর কি। এবং এটা কি কমব্যাট ড্রোনের কথা বলছেন? হ্যাঁ, এবং আমার এখানে এআই ইন্টিগ্রেটও চলতেছে, কাজটা চলমান। তাহলে ড্রোন পেলাম কিংবা রকেট পেলাম, আর কিছু কি বানাচ্ছেন? আমার মনে হয় আপনি একটু সামরিক বিষয়গুলো নিয়ে কাজ করতে বেশি আগ্রহী নাকি? হ্যাঁ, এটাতে আমার ভালো একটা আগ্রহ। আর কিছু কি বানাচ্ছেন? হ্যাঁ, এছাড়াও আছে আমার রোবোটিক হ্যান্ড। হ্যাঁ, রোবোটিক আর্ম। কিন্তু এখন অনেকে তো বলতে পারে, ধরুন যে এটা আপনি নিজে বলছেন যে আমি যেগুলো নিয়ে কাজ করছি, আমাকে আসলে প্রশ্ন করতে হচ্ছে যে আমি যেগুলো নিয়ে কাজ করছি এগুলো তো আসলে কিছুটা ইলিগাল হয়ে যায়। ধরুন আপনি যেটা কমব্যাট ড্রোন বানিয়েছেন, সেক্ষেত্রে আসলে তো আপনি তো কোনো সরকারি সামরিক বাহিনী বা প্রশাসনের কোনো লোক নয়। ব্যক্তিগতভাবে তো চাইলেও আপনি এগুলো বানিয়ে তো অন্য কাজেও ব্যবহার করতে পারেন। তো এগুলো থেকে যদি আপনি নিজেকে সেভ করতে চান, তাহলে আসলে কি করণীয় আপনার, বা সেই পদক্ষেপটা আপনি নিচ্ছেন কিনা? কারণ আপনাকে তো অনেকে প্রশ্নের সম্মুখীন করছে, আমি যতটুকু জানি, হ্যাঁ, বা করতে পারে। আমি যেমন আপনাকে প্রশ্নটা করলাম। এক্ষেত্রে হচ্ছে যে আমার কলেজ আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিতেছে, কারণ আমি আমার কলেজের যে ইয়েটা আছে, কলেজের আন্ডারে কাজ করতেছি আমি। তো এক্ষেত্রে ওগুলা হওয়ার সম্ভাবনা নেই। আর আপনি এগুলো বানিয়ে কি করতে চান? মানে আমাদের দেশের জন্য কাজে লাগাতে চান, কিংবা বা আপনি বিদেশে গিয়ে বা এই প্রযুক্তিগুলো হস্তান্তর করতে চান, এমন কোনো প্ল্যান প্রোগ্রাম বা কিছু আছে কিনা, বা কোনোভাবে দেশের কাজে ব্যবহার করার জন্য কাউকে কোনো সাপোর্ট হেল্প আপনার প্রয়োজন কিনা, কি মনে করেন আপনি? এক্ষেত্রে এগুলো হচ্ছে সম্পূর্ণ আমার শখের উপর, মানে আমার শখ থেকেই করা আর কি। আচ্ছা। এবং এগুলো হচ্ছে আমার শখকে চাইতেছি আমি আমার পেশাতে রূপান্তর করা আর কি। তো একদিকে যেমন আমার পেশাও রূপান্তর হবে, অন্যদিকে আমার দেশও উপকৃত হবে, আমার দেশও উন্নতির পথে যাবে। আর আপনি যে এইগুলো ছোট নিয়ে কাজ করছেন, এই যে এখন তো সবাই দেখছে, তো পরিবার কি বলছে, ফ্যামিলি থেকে আসলে কেমন সাপোর্ট পাচ্ছেন, বা তারা ভয় পাচ্ছে না আবার, তো বা কি বলে আপনাকে? ভয় কিছুদিন যাবৎ পাইতেছে, বাট এর আগেও আমার ফ্যামিলি আমাকে মানে পর্যাপ্ত সাপোর্ট দিতেছে, আর ওনাদের সাপোর্টে আমি আজকে মানে যতটুকু আগাতে পারছি আর কি। মানে ওনারা সাপোর্ট দিচ্ছে হ্যাঁ, আপনাকে? ওনারা আমাকে মেন্টালি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সাপোর্ট সব ওনারা দিচ্ছে। আচ্ছা। আর এই যে একটু আগে বললেন না যে শখের বশে বানাচ্ছি, কিন্তু শখের বশে বানাতে গিয়ে তো আপনি অনেক ভালো ভালো দুর্দান্ত কিছু আবিষ্কার করে ফেলেছেন। মানে এটা এখন তো মিলিটারি সেকশনটা তো অনেক প্রফেশনাল জায়গার একটা ব্যাপার হয়। তো এখন কি আপনি যেহেতু আবিষ্কার করে ফেলেছেন, সেক্ষেত্রে কি আপনার ওই জায়গায় এখন পেশাগত জায়গায় বা এগুলো থেকে তো আয় করার একটা ব্যাপার থাকে, তো ওই দিকে কি যাওয়ার কোনো ইচ্ছা নেই, বেসিক্যালি নাকি কোনো কারণে এটা থেকে নিজেকে আবার সেভ করতে যাচ্ছেন? না, আমি এখন যে পর্যায়ে আছি সেটা হচ্ছে যে আমার একটা স্কাই রোবোটিক ল্যাব আছে। ওইটাকে চাচ্ছি আমি মানে একটা বাংলাদেশে একটা টেক ইন্ডাস্ট্রিতে রূপান্তর করা। ওইটাই মানে এখানে আমি ড্রোন ইন্ডাস্ট্রি, মানে মিলিটারি ড্রোন, এগ্রিকালচারাল ড্রোন, ইউবি ড্রোন, এগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি, যা এটা আমার এই একটা মানে শখের অংশ আর কি। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আমরা এগুলা তৈরি করতে পারি, এক্ষেত্রে যেমন আমরা বাইরের দেশে যেমন আমরা সাপ্লাই দিতে পারবো, এক্ষেত্রে অন্যদিকে আমরা আমাদের দেশেও কাজে লাগাতে পারবো। আচ্ছা। কিন্তু এখন ধরুন কোনোভাবে যদি ধরুন এই যে আপনি আবিষ্কার করছেন, ধরুন আপনি আরও সাপোর্ট পেলেন এবং সেটা খুব সূক্ষ্মভাবে প্রযুক্তিগতভাবে আপনি পারফেক্টলি বানাতে পারলেন, সরকার থেকে বা আমাদের দেশেও তো সামরিক বাহিনী আছে, তারা যদি আপনার থেকে এই প্রযুক্তিগুলো আবিষ্কারগুলো শেয়ার করতে চায়, বা যদি বলে যে আপনি আসেন আমরা একসাথে কাজ করি, সেক্ষেত্রে কি আপনি অ্যাগ্রি আছেন কিনা? হ্যাঁ, অবশ্যই এটা থাকতে হবে, কারণ এটা আমার দেশের জন্য লাগবে। কারণ অন্যান্য দেশগুলো তো আমাদের দেশের তুলনায় অনেক আগানো, ওদের অনেক ডিফেন্স সিস্টেম আছে, অনেক ক্ষেপণাস্ত্র আছে, কিন্তু ওই তুলনায় আমাদের বাংলাদেশের এখন পর্যন্ত কোনো নিজস্ব প্রযুক্তি তৈরি কোনো ক্ষেপণাস্ত্র বা ডিফেন্স সিস্টেম নেই। তো ওই ক্ষেত্রে এটা দেশের সাথে আমাদেরকে করা লাগবে। ব্যয়টা কি কমবে? ধরুন আমরা বিদেশ থেকে যদি একটা ক্ষেপণাস্ত্র বা এগুলো প্রযুক্তি আনতে যাই, সামরিক অস্ত্র আনতে যাই, সেটা তো আমার অনেক টাকা ব্যয় করতে হয়। আপনাদের মাধ্যমে যে আপনি যেগুলো আবিষ্কার করছেন, সেগুলোতে ব্যয় কেমন হবে? দেশের বাইরে থেকে মানে হবে, কম হবে? হ্যাঁ, অবশ্যই অনেক কম হবে, কারণ দেখা যাচ্ছে যে যদি আমি কোনো একটা মেশিনের কথা বলি, ওই দেশ তারা অল্প টাকায় বিক্রি করে, আমাদের এখানে মানে প্রচুর টাকায় তারা সেল দিতেছে, কারণ আমাদের চাহিদা আছে, আমরা এটা নেওয়া লাগবে। তারা ওই সুযোগটা নিয়ে আমাদের কাছে মানে বিপুল পরিমাণে অর্থে
বিক্রি করে থাকি। তো সেক্ষেত্রে যদি আমরা যদি এগুলো যদি আমাদের দেশেই তৈরি করি, একদিকে যেমন আমরা এটাকে আমরা নিজেরাই সাপ্লাই দিতে পারবো, অন্যদিকে আমরা এটা আমাদের দেশের কাজেও লাগাতে পারবো। আচ্ছা, আমরা দেশের বাইরে দেখি যে আপনাদের মতো তরুণরা আসলে অনেক কিছু নিয়ে কাজ করছে, বানাচ্ছে, হ্যাঁ। বাট আমাদের দেশে এই ধরনের তরুণ উদ্ভাবক আমরা একটু কম দেখি। যেমন আমি কাজ করেছি জয় বুড়ো লাভলুকে, আপনি হয়তো বা চিনেন, হ্যাঁ, রোবোটিক হ্যান্ড নিয়ে এসে কাজ করে। শোভন একজন আছে, সেও দেখেছে যে রোবোটিক হ্যান্ড, হুইল চেয়ার সহ আরও অনেক কিছু নিয়ে কাজ করে। আপনি তো একজন তরুণ বা নতুন হিসেবেই কাজ করছেন, বাধাগুলা কি পান? কি মনে হয় যে কেন আমাদের দেশের ছেলেরা অনেক কিছু মানে এই ধরনের কাজের প্রতি আসলে অতটা পাওয়া যাচ্ছে না, আগ্রহী হচ্ছে না? এখন হচ্ছে যে শুধু আমি একা না, আমার মতো বাংলাদেশে আরো অনেক তরুণরাই আছে যারা চায় যে এগুলো নিয়ে কাজ করতে। হুম। হয়তো অনেকেরই অনেক ধরনের সাপোর্ট লাগে, যেমন মোস্ট যে সাপোর্টটা লাগে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট। হ্যাঁ, এটা সবচেয়ে বড় সাপোর্ট। আরেকটা হচ্ছে যে আপনার টেকনিক্যাল সাপোর্ট, পর্যাপ্ত ল্যাব সাপোর্ট, এগুলা আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত নাই। কিন্তু বাইরের দেশগুলোতে যদি বলি ওটা পর্যাপ্ত, মানে ওদের যে টেকনিক্যাল সাপোর্ট, ল্যাব সাপোর্ট ওটা অ্যাভেলেবেল। কিন্তু আমাদের বাংলাদেশে যদি তা করা হয়, সেক্ষেত্রে মানে আরো ভালো কিছু করতে পারবে, এটা আমার আশা। শুধু কি অর্থনৈতিক বা টেকনিক্যাল সাপোর্টটা, এছাড়া কি পরিবেশগত বাধা কি কোনো আসে না? ধরুন আমাদের দেশে তো আমি দেখেছি যে অনেকে ধরেন যে আপনি বানিয়েছেন, চেষ্টা করছেন, সেটাকে এমনভাবে ক্ষেপণাস্ত্রভাবে প্রচার করে দিয়েছে যে আপনি আমাকে আসার সময় বলছিলেন যে ভাই আমি খুব বিপদে পড়ে গেছি, প্রবলেম হচ্ছে, যে এটাকে অনেক বড় কিছুভাবে প্রচার করে দিচ্ছে আর কি, হ্যাঁ। তো এইগুলো তো এক ধরনের প্রাকৃতিক বাধা না? এই ধরনের কি ধরনের বাধার সম্মুখীন হন? হ্যাঁ, এটা যা আমি রিসেন্টলি হয়েছি, হুম এটা হচ্ছে যে মেন্টালি একটা ইফেক্ট পড়ে, মানে কাজের বাধা আর কি। হুম হুম আর এছাড়া হচ্ছে আইনি জটিলতাগুলা, মানে অনেকের তীব্র ইচ্ছা আছে কিন্তু ওরা সাহস করতে পারছে না যে কি থেকে কি হয়ে যায়, বা কখন কে বা কারা ধরে নিয়ে যায়। হুম হুম। মানে এই ভয়টাই অনেকের কাজ করতেছে, ওই কারণে অনেকে তারা সাহস করে আগাতে পারছে না, এটাই আর কি। এখন যদি এই সমস্যাগুলো যদি সমাধান হয়ে যায়, মানে সরকার যদি মানে প্রপার একটা, মানে যে আমাদের যে পারমিশনগুলো নেওয়া লাগে ওগুলো যদি মানে সহজ করে দেয়, হুম হুম হুম। সেক্ষেত্রে আশা করি অনেকেই এই সেক্টরে আসতে পারবে। এই যে আপনি যে উৎক্ষেপণ করছেন, আপনি কি এখন চেষ্টা করছেন নাকি সরকারের কাছ থেকে যে আমি এগুলা পরীক্ষা করতে চাই, আমাকে একটু অনুমতি দেওয়া হয়, এই ধরনের কি চেষ্টা করেছেন? হ্যাঁ, আমার এখনো চলমান, আমি তা করতেছি, আশা করি আমি এটা খুব শীঘ্রই পাবো। ধরুন আমি আপনাকে একটা ক্লিয়ারলি প্রশ্ন করতে, ধরুন আপনাকে সব ধরনের সাপোর্ট দেওয়া হলো সরকার থেকে, যে আমি সব ধরনের ইকুইপমেন্ট দিয়ে দিচ্ছি, তুমি একটা সফল মিসাইল বানিয়ে আমাকে দেখাও। যদি সেই ধরনের ফ্যাসিলিটিস আপনাকে দেওয়া হয়, আপনি এই মিসাইল বা যে রকেটটা বানিয়েছেন এটাকে সর্বোচ্চ হায়ার লেভেলে কতটুকু নিতে পারবেন বা কতটুকু কি করতে পারবেন? এটা হচ্ছে আমার প্রোপালশন সিস্টেমের উপর ডিপেন্ড করে। হুম আমি যেটা দিয়ে এখন করতেছি এটা হচ্ছে আমার লো লেভেলের প্রোপালশন সিস্টেম। ওই সিস্টেমটা যদি করতে হয় সেটাকে আমাকে আরো হাই লেভেলের যে প্রোপালেন্টগুলো আছে ওগুলো ইউজ করতে হবে, যা এখন পর্যন্ত বাংলাদেশে দেখতেছি না, মানে পাওয়াটা খুব দুষ্কর। হুম হুম। তো ওটা যদি করা যায় সেক্ষেত্রে প্রপার ক্যালকুলেশন এবং ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে ওগুলোর মাধ্যমে এটাকে মানে আমি প্রাথমিকভাবে এটাকে প্রায় 20 কিলোমিটার প্লাস নিতে পারবো আর কি। আচ্ছা, মানে আপনি প্রাথমিক লেভেলে 20 কিলোমিটার পর্যন্ত নিতে পারেন, এরপরে সেটাকে আসলে ডে বাই ডে বাড়াতে হবে বা সেই সব ক্ষমতা নিয়ে কাজ করতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি কমব্যাট ড্রোন নিয়ে কাজ করেছেন, এই রকেট বা মিসাইল প্রযুক্তি নিয়ে কাজ করছেন, এর বাইরে ভবিষ্যতে আর কি কি নিয়ে কাজ করার ইচ্ছা আছে? যেহেতু ডিফেন্স নিয়ে আগ্রহটা বেশি। এটাই আমার মানে বেসিক্যালি আমার একটাই স্বপ্ন যে আমি বাংলাদেশে একটা টেক ইন্ডাস্ট্রি করতে চাই, হুম এটাই। এখন এখানে আমার বিভিন্ন ধরনের ড্রোন কারখানা থাকবে, তারপর আমার এই যে মেশিনারিজ কারখানা, এছাড়া অনেক মানে টেক রিলেটেড যত ইন্ডাস্ট্রি আছে তা নিয়ে কাজ করতে চাচ্ছি আর কি। কিন্তু সেটার জন্য তো হিউজ একটা অ্যামাউন্ট প্রয়োজন না? হ্যাঁ, তার জন্য আমি যতটুকু পারি আমি আমার মতো করে করতেছি। হুম হুম। তার জন্য আমি তো আর ধরে বড় কিছু করতে পারবো না, তো ছোট থেকেই করতে হবে। আচ্ছা, আর আপনার সহপাঠীরা আপনার এই আবিষ্কারগুলো নিয়ে আসলে কি বলে? বা আপনার অনেক সহপাঠীও তো আছে যারা বিভিন্ন ধরনের আবিষ্কার নিয়ে কাজ করে, তাই না? হ্যাঁ, তাদের তাদের সম্পর্কে একটু জানতে চাই। তারাও কে কি নিয়ে কাজ করছে বা আপনার কাছে মনে হচ্ছে যে তারাও সাপোর্ট পেলে ভালো করতে পারবে? এমন দেখেছেন কিছু? হ্যাঁ, এমন অনেককে দেখেছি, বাট ওরা মানে কিছু টাইম করে ওটা স্টপ দিয়ে দিছে। কেন স্টপ দিয়েছে কারণ কেন? এখানে হচ্ছে যে তাদের ধৈর্যটা, কারণ এই সেক্টরটাতে আপনার প্রচুর ধৈর্য লাগবে এটা। আমরা শেষের দিকে চলে এসেছি। এখন বলতে চাই যে আপনি আমাকে বলছিলেন যে প্রচার হওয়ার পরে আসলে আমি অনেক ভয় পাচ্ছি বা একটা উৎসাহ হারিয়ে ফেলছি বা মনে হয় যেন কখন কি হয়ে যায়। সো আমার এখন বিষয়টা, প্রশ্নটা হচ্ছে যে আপনার নিজের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো ক্লিয়ার করার কোনো বক্তব্য আছে কিনা? হ্যাঁ, এখন হচ্ছে যে
এই সেক্টরটা বাইরের দেশগুলোতে হচ্ছে আমি যেটা তৈরি করেছি সেটা বাইরের দেশে ওরা হাই স্কুল লেভেলে করে থাকে। আর আমাদের বাংলাদেশে এটা আমি মাত্র শুরু করলাম। তো এক্ষেত্রে শুরুর আগেই মানে অনেকে এটাকে ক্ষেপণাস্ত্র বা অন্যান্য নামে এটাকে বলে এটাকে একটা কথায় আতঙ্ক সৃষ্টি করছে আর কি। And আসলে এটা কোনো ক্ষেপণাস্ত্র না, এটা জাস্ট হচ্ছে যে একটা আনগাইডেড রকেট। হ্যাঁ, আমার যেটা মানে যে ফ্লাইটের ভিডিওটা ভাইরাল হচ্ছে ওটা ছিল আনগাইডেড রকেট। আর আরেকটা হচ্ছে যে অনেকেই দুইটা প্রজেক্টকে এক করে মানে ফালাইতেছে, বাট ওটা সম্পূর্ণ আলাদা একটা প্রজেক্ট। যেখানে ছিল এই যে বাংলাদেশ ছাত্র শিবিরের আয়োজিত একটা সায়েন্স ফেস্ট। আমি জাস্ট আমি যে কাজ করতেছি গাইডেন্স সিস্টেম নিয়ে ওটার একটা যে ডায়াগ্রাম ওটাকে জাস্ট আমি ওদের সামনে উপস্থাপন করছি, এটাই। আর যেটা লঞ্চ হয়েছে ওটাকে আমি লঞ্চ করছি শুধুমাত্র আমার ফ্লাইট স্টেবিলিটি, তারপর আবার বিভিন্ন ডেটাগুলা নেওয়ার জন্য আর কি, যাতে আমি ওই ডেটা অনুযায়ী মানে সামনে আগাতে পারি, এটাই। এটাই ঠিক আছে। তবে আমার আপনার জন্য দুইটা পরামর্শ আছে সেক্ষেত্রে। একটা হচ্ছে আসলে আমাদের সাথে এই ধরনের উদ্ভাবন খুব কম হয়, এই কারণে আসলে আপনারটা যখন মানুষ দেখেছে বা কেউ চোখে দেখেছে সেটাকে প্রচার হওয়ার পর আসলে অনেকেই ভেবেছে যে সামথিং মানে অনেক বড় একটা আবিষ্কার হয়ে গেছে। এটা একটা ব্যাপার হতে পারে, কারণ আমরা অল্পতে অনেক খুশি হয়ে যাই। হ্যাঁ, তবে আমার একটা পরামর্শ যেটা হলো যে আপনি যাই বানান না কেন অবশ্যই আপনাকে একটু আইন মেনে চলতে হবে। একই সঙ্গে যেহেতু আপনি উৎক্ষেপণ করছেন পরীক্ষামূলকভাবে, এমন কোথাও মনে হয় উৎক্ষেপণ করা ঠিক হবে না যেটার কারণে আশপাশের মানুষজনের ক্ষতি সম্মুখীন হতে পারে। যদি আপনি অলরেডি ক্লিয়ার করে দিয়েছেন যে আপনার এগুলোর মধ্যে কোনো গোলা বারুদ বা এমন কিছু নেই যেটা আসলে বিস্ফোরিত হয়ে মানুষের কোনো ক্ষতি হতে পারে, নাকি? হ্যাঁ, ওইটাই। ঠিক আছে পায়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইটাই আজকে আমার মূল ব্যাপার ছিল যে আপনার কাছ থেকে ক্লিয়ার হওয়া যে আপনার আবিষ্কারগুলো কি কি ছিল সেটা মানুষকে তুলে ধরা। ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম পায়েলের সঙ্গে, কথা হচ্ছিল তার আবিষ্কার নিয়ে। আশা করি ভালো লেগেছে। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।